আমরা একটা কোর্স শুরু করতে চলেছি, ফান্ডামেন্টালস অফ করোশন। এটা বাংলায় হবে, আর এটাতে 60খানা লেকচার থাকবে। প্রত্যেকটা লেকচার 30 মিনিটের, মানে 30 ঘন্টার একটা কোর্স। আমরা একটা ছোট্ট ইন্ট্রোডাক্টরি ভিডিও অলরেডি পোস্ট করেছি। সেখানে আমরা বলেছি কি কি আমরা করব। এবার আমরা আরও ভেতরে যাব। কোর্সটা আস্তে আস্তে আমরা জানবো যে কিভাবে করোশন হয়, মানে করোশন বা ক্ষয় কিভাবে হয়, মেটালস অ্যান্ড অ্যালয়েজের কখন হবে, কিভাবে বুঝতে হবে যে করোশনটা হচ্ছে, তার সায়েন্টিফিক রিজনস। এবং সায়েন্টিফিক রিজনস বলতে আমরা দু ধরনের জানবো। একটা হচ্ছে অফকোর্স থার্মোডাইনামিক্স পার্ট, যেটাকে আমরা বুঝবো যে হ্যাঁ এটা হবে, তার ড্রাইভিং ফোর্সটা সম্বন্ধে জানবো। তারপরে তার কাইনেটিক্স দেখবো। কাইনেটিক্স বলতে আমরা বোঝাতে চাইছি করোশন রেট। এবং তারপরে আমরা বিভিন্ন আদার ফ্যাক্টরস, মানে এনভায়রনমেন্ট ফ্যাক্টরসের সঙ্গে কিভাবে ইন্টারাকশন হয় মেটালস অ্যান্ড অ্যালয়েজের, এবং তার জন্য করোশনটা হয় সেটা জানব। এবং করোশন যেহেতু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতি করে, আমি এই বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতি করাটার কথা বললাম এই কারণে যে কিছু কিছু ক্ষেত্রে করোশন কিন্তু আমাদের উপকারও করে। ওকে, সেই উপকারগুলো দেখব কি কোথায় কোথায় করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতি করে। তাই জন্য আমাদের কিন্তু করোশনটাকে ধীরে করার ব্যবস্থাটাও জানতে হবে। এবং তার জন্য আগে যদি আমি করোশনটা শিখি, তবেই আমরা দেখব যে করোশন কি করে বন্ধ করতে হয়। সেটাও বন্ধ নয়, বারবার এই বন্ধ করাটা ভুল কথা, কারণ করোশন বন্ধ করা যায় না, করোশন থামানো যায় না, করোশনকে কমানো যায়। সেই কমানোর ব্যাপারটাও আমরা দেখব, যেটাকে আমরা করোশন প্রোটেকশন হিসেবে ভাবব। এবং এইটা বাংলায় হবে, কিন্তু বেশিরভাগ বই আর কি এখনো পর্যন্ত আমার জানা কোনো ইনফরমেশন নেই যেতে বাংলায় করোশনটাকে করা হয়েছে, মানে বই আছে। তাই জন্য আমি লেখাটা ইংরাজিতেই লিখব, কিন্তু আমাদের যে আলোচনাটা হবে সেই আলোচনাগুলো কিন্তু সবটাই বাংলায় হবে। এবং বেশ কিছু টার্মস আছে, সেগুলো কিন্তু বাংলায় বললে খুবই আর কি অদ্ভুত লাগবে, তাই জন্য সেগুলোকে আমরা ইংরেজিতেই ধরবো। যেমন গিভস ফ্রি এনার্জি, এটাকে যদি আমি বাংলায় করতে চাই, গিভস তো গিভসই থাকবে, গিভস কারণ একটা নাম, গিভসের ফ্রি এনার্জি মানে মুক্ত শক্তি, সেটা অদ্ভুত শোনাচ্ছে, তাই জন্য আমরা ওই টার্মসগুলোকেও ইংরেজিতে করব। কিন্তু আমাদের যে আলোচনাটা হবে সবটাই বাংলায় হবে, মানে বোঝাটা আমাদের সুবিধা হবে বাংলায়। তা আমরা প্রথমেই যখন শুরু করছি, তার আগে দেখি আশেপাশে কিভাবে করোশন হয় আমাদের চারিপাশে। এবং অদ্ভুত কিছু কিছু ফটো আমি দেখাবো, যেগুলো দেখলে বোঝা যাবে যে হ্যাঁ, করোশন কিন্তু আমাদের রান্নাঘর থেকে শুরু করে আমাদের রাস্তাঘাট, ইভেন ছোট থেকে ছোট শুরু করে, যেমন ইলেকট্রনিক আইটেমস, ইলেকট্রনিক বোর্ড, সার্কিট বোর্ড, সব জায়গাতেই করোশন হয়। ওকে, এবং সেটাও কিন্তু অনেক সময় আমাদের বোঝাটা শক্ত হয়, একটু একটু নজর করে দেখতে হয়, তবেই বোঝা যায় যে হ্যাঁ ওখানেও করোশন হয়েছে। এবং সেখানে করোশন হলে কিন্তু খুবই ক্ষতিকারক। যেমন ইলেকট্রনিক বোর্ডে করোশন যদি হয়, করোশন মানে হচ্ছে ক্ষয়, এবং সেখানে একটা রাস্ট তৈরি হয়, যেটাকে বলে আপনার অক্সাইডস কিংবা হাইড্রক্সাইডস কিংবা সালফাইড, ওই রকম একটা লেয়ার তৈরি করে। যখনই ওটা হয়, সে কিন্তু রেজিস্ট্যান্সটা বাড়িয়ে দেয়। সার্কিট বোর্ডের আমাদের ওয়ান অফ দ্য মেন ফাংশনালিটিস হচ্ছে আমাদের কারেন্টটাকে যেন খুব সুন্দর করে পাস করতে পারে। এবং যদি সেখানে রেজিস্টিভ পাথ তৈরি হয়, তাহলে কিন্তু সার্কিট বোর্ডে কিন্তু অনেক সমস্যা দেখা দেবে। সেটাও আমরা দেখব, কিছু কিছু ছবি দেখব। আগে দেখা যাক ছবি, আমাদের চারপাশে কেমন করোশন হচ্ছে, ঠিক আছে? তারপরে আমরা আস্তে আস্তে করোশনের ডেফিনিশন দেখব, আমরা এক্সাম্পলস দেখব, কিভাবে ডেফিনিশনটাকে এক্সপ্যান্ড করা যায়, মানে আরও বেশি করে ব্যাপারটাকে আমাদের বুঝতে সুবিধা হবে, সেইগুলো দেখব, ঠিক আছে? তা
প্রথমেই দেখা যাক, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন লেকচার, মানে ফার্স্ট লেকচার, এবং সেখানে আমি বলেছি আগেই ফটো দেখাবো কিছু। এগুলো সব ইন্টারনেট থেকে নেওয়া, ঠিক আছে, এবং শুধু পড়ানোর জন্যই, মানে শেখানোর জন্যই এগুলোকে প্রডিউস করা হয়েছে, তার জন্য রেফারেন্সও দেওয়া আছে নিচের দিকে। এবং আমরা দেখি রেল লাইনে সবসময় ওই একটা ব্রাউন রাস্ট তৈরি হয়। বেসিক্যালি রেল লাইন লোহা ছাড়া হয় না, সে লোহাতে সবসময় ব্রাউন রাস্ট। এবং রেল লাইন হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারে ওপেন, এবং সেখানে জল পড়ছে, অক্সিজেন আছে, তারপরে হচ্ছে অ্যাসিড রেইন হয়। আমরা পরে অ্যাসিড রেইনের কথাটাও বুঝবো। অ্যাসিড রেইন মানে হচ্ছে আপনার যখন আর কি কোনো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট থাকে, সেই ইন্ডাস্ট্রিয়াল বেল্টে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, SO2 তৈরি হয়। এইসব গ্যাসগুলো যখন জলের সঙ্গে, বৃষ্টির সঙ্গে মেশে এবং বৃষ্টির সঙ্গে নিচে পড়ে, তখন কিন্তু সেগুলো অ্যাসিড তৈরি হয়ে যায়। সেই জলটা যখন পড়ছে অ্যাসিড হয়। এবং দেখা যায় অনেক সময় এটা ফিল করা যায় যে ফার্স্ট রেইন, মানে কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি ফার্স্ট রেইন ড্রপস, সেটা কিন্তু জামা কাপড়ের উপর একটা ব্রাউন একটা স্পট তৈরি করে, ঠিক আছে, কিংবা শরীরে লাগলে দেখা যায় অল্প হলেও একটু জ্বালা হচ্ছে। সেই জ্বালা হওয়ার কারণটাও কিন্তু একই, ওই অ্যাসিডগুলো আমাদের শরীরের ওপর পড়ছে, তাই জন্য একটু জ্বালা অনুভূত হয় প্রথম বৃষ্টিটা যখন হয়। সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বেল্টই দেখা যায়, যেটা আমাদের পাহাড়ি জায়গায় দেখা যাবে না, কিন্তু বোঝা যাবে না, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বেল্টে হবে, ঠিক আছে। তখন ওই কারণ ইন্ডাস্ট্রিয়াল বেল্টে প্রচুর গ্যাসিয়াস সাবস্ট্যান্স আছে অ্যাটমসফিয়ারে, সেগুলো জলের সঙ্গে ডিজলভ হয়ে নিচে পড়ে। এবং তো এই রেল লাইনেও দেখা যাচ্ছে কিন্তু অ্যাসিড রেনটা হচ্ছে, তাই জন্য লোহা কিন্তু ক্ষয় হবে, এবং তখন ওই ক্ষয়ের জন্য যেটা তৈরি হয় সেটা সেই রাস্টটা তৈরি হবে। যেমন দেখা যাচ্ছে মেরিন হচ্ছে আরও সাংঘাতিক একটা অ্যাটমসফিয়ার মানে এক্সপিরিয়েন্স করে। সেটা হচ্ছে সি ওয়াটার কি আছে, সল্ট, এবং সল্ট হচ্ছে ক্লোরিন আয়ন। এই হ্যালাইড কিন্তু খুব ক্ষতি করে মেটালস অ্যান্ড অ্যালয়েজের করোশনের মাধ্যমে, ঠিক আছে। এবং পুরো মেটালটা, প্রত্যেকটা পার্ট অফ এ শিপ, সেটা কিন্তু সবসময় করোশন এক্সপিরিয়েন্স করে। তারপরে অটোমোবাইলের পার্টস, এবং আমি সার্কিট বোর্ডের কথা বলছিলাম। দেখা যাচ্ছে এই যে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে মেটাল রয়েছে, তার রয়েছে, সেই তারগুলোতে কিন্তু সব করোশন হয়ে বসে আছে। তারপরে পাইপলাইন করোশন একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা ক্রস কান্ট্রি পাইপলাইন দেখি তেল নিয়ে যাওয়ার জন্য। পাইপলাইন এমনি সিওয়েজ প্ল্যান্ট পাইপলাইন আছে, আমাদের পুরো সিটিটা পাইপলাইন দিয়ে বাঁধা, ঠিক আছে। সব জায়গায় কিন্তু করোশন হয়, এবং সিটিতে মাঝে মাঝে পাইপলাইন ফেটে যায়, এবং সেই ফেটে যাওয়ার কারণে একটা পাইপলাইনের মধ্যে দিয়ে হাই প্রেশার জল যাচ্ছে, যদি করোশন হতে হতে লিক হয়ে যায়, একটা সময় কিন্তু ফুটো হয়ে যাবে। সেই ফুটো হয়ে গেলে কিন্তু জল বেরিয়ে আসবে, অয়েল বেরিয়ে আসবে, ঠিক আছে। তার মানে আমাদের কিন্তু সেটাও কিন্তু কেয়ারফুল থাকতে হবে। আমি মনে করি যদি দেখা যায় যে অয়েল যাচ্ছে পাইপলাইনে অয়েল ফেটে গেল, সেই অয়েল কিন্তু লস হবে। এখন তো দেখাই যাচ্ছে যে এনার্জির কী সিচুয়েশন, সেই তেল যদি নষ্ট হয় তাহলে কিন্তু সেটা আমাদের ক্ষতি, এবং সেটা কিন্তু করোশনের জন্যই গর্তটা তৈরি হচ্ছে। ব্রিজ, এরকম তো ব্রিজ আমরা দেখেই থাকি। ব্রিজ এরকম যদি হতে থাকে, একটা সময় কি হবে, হুড়মুড় করে ভেঙে যাবে, এবং সেই ভেঙে গেলে কি হবে, কানেক্টিভিটি চলে গেল, নদীর দুটো প্রান্তে কানেক্টিভিটি চলে গেল। শুধু তাই নয়, ওপর দিয়ে জন্য গাড়ি যাচ্ছে, সেগুলো সব হুড়মুড় করে নিচে পড়বে, এবং তখন দেখা যাবে শুধু ব্রিজটা ভেঙে গেল তো তা নয়, তার সঙ্গে দেখা যাবে যে যাদের ওই মানুষজন আছে তারাও কিন্তু মারা গেল, ঠিক আছে। সেরকম বিল্ডিংয়ের কিন্তু ভেঙে যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে করোশন। কোনটার করোশন? বিল্ডিং তৈরি করতে আমাদের রিবার লাগে, ঠিক আছে। সেই রিবারের কিন্তু করোশন হয়, ঠিক আছে। সেই রিবার করোশনটাও কিন্তু কোনো রুফ ভেঙে যাওয়ার একটা ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে রিবার দিয়ে যেটা তৈরি হয়, যেটা স্কেলেটন, যেটা একটা কঙ্কাল তৈরি করে কংক্রিট স্ট্রাকচারের, সেই স্কেলেটনে যদি করোশন হলে রাস্ট হবে, এবং রাস্টের কিন্তু ভলিউমটা, যখন মেটালের একটা স্পেসিফিক ভলিউম আছে, রাস্টের একটা স্পেসিফিক ভলিউম আছে। সেই স্পেসিফিক ভলিউম অফ রাস্ট হচ্ছে মোর দ্যান দ্য মেটাল দ্যাট ইজ গেটিং অক্সিডাইজড, ঠিক আছে। করোশন হওয়া মানে অক্সিডেশন হওয়া, আমরা পরে বুঝবো। এবং কংক্রিট হচ্ছে একটা এনক্লোজড এনভায়রনমেন্ট, সেইখানে যদি একটা প্রোডাক্ট তৈরি হলো যেটার ভলিউম বেশি, তখন কি করবে, সেটাকে ও পুশ করবে। সেই পুশ করার সময় কি হবে, কংক্রিটের কিন্তু টেনসাইল প্রপার্টি কিন্তু খুব কম। সেই টেনসাইল প্রপার্টি মানে ইলংগেশন নেই বললেই হয়। তাহলে ইলংগেশন যদি না থাকে, সে যখন রাস্টটা যখন ফুলবে, মানে একটু ফুলে যাওয়া, মেটালটা ফুলে যাওয়া, বেসিক্যালি রাস্ট হয়ে যাওয়া মানে ফুলে যাওয়া মানে হচ্ছে কি ভলিউম বেড়ে যাওয়া।
ভলিউম বেড়ে গেলে কি হবে, ওই একটা খুব স্ট্রেস একটা তৈরি হয় কংক্রিটের ওপর, সেটা কিন্তু কংক্রিটটাকে ভেঙে দেবে, ভেঙে চৌচির করে দেবে। এবং ভেঙে যাওয়ার মানে হচ্ছে কি, বাইরে থেকে তখন সোজাসুজি ওই মানে ময়েশ্চার, অক্সিজেন সব কিছু কিন্তু ইনগ্রেস হয়ে যাবে। এবং সেখানে যদি ক্লোরাইড আয়নও থাকে, সমুদ্রের ধারে কি হয়, ক্লোরাইড আয়ন কিন্তু বাইরের ময়েশ্চারের সঙ্গেও কিন্তু মিশে থাকে। সমুদ্রের জলও কিন্তু নোনা, মানে অ্যাটমসফিয়ারে যে জলটা হচ্ছে সেটাও কিন্তু নোনা, সেই জলটাও তখন ভেতরে ঢুকবে, তখন আরও বেশি করে করোশন হবে, কাজেই পুরো বিল্ডিংটাকে ভেঙে দিতে পারে। তারপরে হাউসহোল্ডে তো এরকম আমরা দেখেই থাকি, হাতা খুন্তি সব কিছু করোশন হয়ে বসে আছে, যেগুলো লোহার, ঠিক আছে। এগুলো তো ইন্টারনেট থেকে নেওয়া, ঠিক আছে। তারপর আমি কিছু কিছু ফটোগ্রাফ আশেপাশে দেখে তুলেছি, সেগুলো দেখা যাক। এটা হচ্ছে আমাদের যে ওয়াটার ফিটিং আছে, মানে পাইপলাইন ফিটিং আছে আমাদের বাথরুমে, সেখানেও দেখা যাবে কিন্তু চারিদিকে করোশন হয়ে বসে আছে। এটা ক্রোম কোটেড হওয়ার মানে হয় মানে চকচক করে, একটা খুব শাইনি সিলভারি শাইনি একটা অ্যাপিয়ারেন্স দেয়, খুব ভালো লাগে দেখতে। কিন্তু মানে সময়ের সঙ্গে সঙ্গে কি হবে, ওগুলো হ্রাস করতে শুরু করবে এবং মানে করোশন হলে কি হবে, একটা ডাল হয়ে যাবে। সো ডাল ফিটিংস মানে এটা আমাদের দেখতে খারাপ লাগবে। শুধু তাই নয়, আমরা এরকমও হতে পারে যে আমাদের যে এই যে যেটা দিয়ে জলটা বেরোচ্ছে সেইখানের ভেতরে মানে আমাদের কি হয় এখন, একটা ফিল্টার দেওয়া থাকে। সেই ফিল্টার দেওয়ার ফলে জলটা যখন বেরোয় তখন একটা অদ্ভুত একটা অ্যাপিয়ারেন্স হয় জলে, যেটা শার্প নয়, খুবই স্মুথ একটা ওয়াটার ফ্লো তৈরি হয়। এবং ওটা খুললে দেখা যাবে মাঝে মাঝে ওই ওয়াটার ফ্লোটা কিন্তু খুব হিন্ডার্ড হয়, দেখা যাবে যে ওয়াটার ফ্লোটা কমে গেছে, আমি নলটা পুরোটা খুলে দিয়েছি তাও জলটা পুরোপুরি বেরোচ্ছে না। তখন ভেতর নিচের দিকে যে পাইপলাইনের ওই যেখান দিয়ে জলটা বেরোচ্ছে সেটা খুললে দেখা যাবে তার উপরে প্রচুর বালি রয়েছে। অফকোর্স বালি থাকাই স্বাভাবিক, কারণ জলের মধ্যে অনেক সময় ডাস্ট পার্টিকেল থাকবেই সঙ্গে সঙ্গে। সেই বালিটার জন্য কি হয়, জলটা পুরোপুরি বেরোতে পারছে না। কিন্তু ওটা খুলে যদি বালিটা পরিষ্কার করার সময় বালিটা যদি হাতে নিয়ে রগড়াই, তখন দেখা যাবে সেই বালির ওপরে কিন্তু একটা ব্রাউন রাস্ট আছে, ঠিক আছে। সেই ব্রাউন রাস্টটা কিন্তু কিছুই নয়, পাইপলাইনের ভেতরটা কিন্তু ক্রোম কোটেড থাকে না, ভেতরটায় কিন্তু নর্মাল আয়রন। এবং ওই যখন বালিটা বেরোচ্ছে, এই বালিটা কিন্তু হাই স্পিডে আস্তে আস্তে যখনই ওই ডিরেকশনটা চেঞ্জ, এটা পাইপলাইন স্ট্রেট পাইপলাইন, ওখান থেকে ডিরেকশনটা চেঞ্জ হয়ে আমাদের নিচের দিকে পড়ছে, তখন ওই বালিগুলো কি করবে, ওই পাইপলাইনটাকে আস্তে আস্তে ইরোড করবে, একটা ইরোশন এফেক্ট দেবে, সেই রোগড়ে দিয়ে ইরোশন এফেক্ট দেবে। তার জন্য ওই সারফেসটা কিন্তু অক্সিডাইজড হতে থাকবে এবং তাই জন্য কী হয়, বালিগুলো কিন্তু সব ওই রাস্ট জড়িয়ে থাকে, আয়রন রাস্ট জড়িয়ে থাকে এবং ভেতরটা যদি দেখা যাবে খুব বেশিভাবে রাস্ট হয়ে বসে আছে, ঠিক আছে। তার মানে এটাও কিন্তু একটা নর্মাল একটা বাথরুম ফিটিংয়ের এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে কি সিম্পল ডোর, আমরা যখন আউটসাইড ডোর দেখি আমরা পেন্ট করে দিই, কিন্তু দেখা যাবে যে আমি যদি ভালো করে খেয়াল করে দেখি, ডোরটা যেখানে যেখানে মোড়া হয়েছে, ওকে, যেখানে যেখানে ফোল্ড করা হয়েছে, সেখানে দেখব করোশনের পরিমাণটা বেশি, ঠিক আছে। আবার অদ্ভুত ব্যাপার, আমি আরেকটা জিনিস দেখব, যতটা আমার ওপরে হয়েছে ততটা আমার নিচে হয়নি। কিন্তু যেমন এই যে বিটটার ওপরে কিন্তু বেশি করোশন হয়েছে, নিচেটা কম। এবং এটাও একটা অদ্ভুত রিজন আছে, একটা গ্র্যাভিটি এফেক্টের কারণ থাকে। এবং অদ্ভুত ব্যাপার কিন্তু এটা দেখা যাচ্ছে, যেখানে যেখানে একটা ফোল্ড আছে, সেই ফোল্ডের মাঝে মাঝে কিন্তু করোশন বেশি হয়েছে, ঠিক আছে। সে এটাও একটা অবজারভেশন, আমরা বরাবরই দেখি এরকম অবজারভেশন। খুন্তি, ঠিক আছে, স্প্যাচুলা, সেখানে তো আমরা মানে আগেকার দিনে তো আয়রন স্প্যাচুলা তৈরি হতো, এখন তো আবার প্লাস্টিকের স্প্যাচুলা হচ্ছে, কাঠের স্প্যাচুলা হচ্ছে, কিন্তু আয়রন স্প্যাচুলা এখনও কিন্তু আমাদের মা বোনেরা কিন্তু যথেষ্ট ইউজ করে। মা বোনেরা এখন ছেলেরাও রান্না করছে খুব ভালো, ঠিক আছে। তো এখানে দেখা যাবে যে এরকম একটা সাংঘাতিক রকমের স্পটেড করোশন হচ্ছে এবং প্রতিবারেই আমরা রেখে দেব, আবার ঘষবো, আবার করবো, আস্তে আস্তে কী হচ্ছে দেখা যাবে, এই যে খুন্তির এজটা কিন্তু খুব শার্প হয়ে যায়। যখনই পুরনো খুন্তি দেখা যায়, পুরনো খুন্তির এজটা কিন্তু প্রায় এতই শার্প হয়, সেখান দিয়ে কিন্তু আরামসে কোনো একটা সবজি কিন্তু কাটা যেতে পারে। এবং দেখা যাবে আলুগুলো যখন আমি করি, মানে আলু সবজি যখন আমি কড়াইয়ে নাড়ছি, তখন দেখা যাবে অনেক সময় আলু কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, কেটে যাচ্ছে, কারণ শার্প হয়ে গেছে এজটা, কারণ আমার প্রতিবারই রাস্ট হয়
এবং তখন আমরা কি করি, ভালো করে ওটাকে রগড়ে দিই। রগড়ে দেওয়া মানে হচ্ছে আমি মেটালটাকে বার করে দিচ্ছি আস্তে আস্তে। রাস্টটা হচ্ছে বেসিক্যালি কিছুই নয়, ওই মেটাল থেকে যে অক্সিডাইজ হচ্ছে সেই মেটালটাও তো আমরা যখন রাস্টটা সরাচ্ছি মেটালটাও লস হচ্ছে। লস হতে হতে ওই এজটা থিন হতে থাকে। থিন এজ আয়রন মানে বেসিক্যালি মাইল্ড স্টিল, সেটা কিন্তু শার্প একটা এজ তৈরি হবে। ঠিক আছে, তার মানে এটা একটা নর্মাল অবজারভেশন, আমাদের খুবই বেসিক অবজারভেশন। তালা, তালাতে দেখা যাবে যে তালাগুলো আমরা বাইরে রেখে দিই, ঠিক আছে, সেই তালার বাইরে দেখেছি যে যেখানটায় কি হোলটা, সেই কি হোলে কিন্তু খুব বাজে রকম একটা করোশন হয়ে বসে থাকে। ঠিক আছে, এবং দেখা যাবে যে যেখানে যেখানে লেখাগুলো আছে না, সেখানে সেখানে করোশন কিন্তু একটু বেশি হয়েছে। আমরা জানবো কেন, ঠিক আছে, যদি ভালো করে অবজার্ভ করে দেখি সেরকম। আর দেখা যাবে এটাও বেসিক্যালি ক্রোম কোটেড, এবং ক্রোম কোটেড হওয়ার পরে এবং দেখা যাবে যে বেশ কিছু জায়গায় বিন্দু বিন্দু বেশ মানে ওই স্পটেড করোশন স্পটস আছে, সেগুলো হচ্ছে পিটস। আমরা পরে জানবো যে একটা পিটিং করোশন বলে করোশন হয়, সেটা কিন্তু খুবই সাংঘাতিক একটা করোশন প্যাটার্ন, এবং ওখানে একটা ক্যাটাস্ট্রফিক ফেলিয়ার হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর একটা লোকালাইজড করোশন হয়, মানে যেটা খুবই শার্প জোনে হয়, সেটা কিন্তু ক্রেভিস। ক্রেভিস হচ্ছে একটা শার্প কর্নার, সেই কর্নারে যে করোশনটা হয় সেটাকে ক্রেভিস করোশন। এই ক্রেভিস হচ্ছে বেসিক্যালি শার্প কর্নারটাকে ক্রেভিস বলে। এখানেও দেখা যাবে যে এই যে কি হোলটা আছে, কি হোলটা বেসিক্যালি একটা শার্প কর্নার দেখা দিচ্ছে। ওখানে কিন্তু জল পড়লে ওখানে জমে থাকে। অনেক সময় দেখা যায় ওই তালাটা খোলার সময় যখনই আমি তালাটা খুলে বার করছি দেখি যে জল বের গড়িয়ে পড়ছে, ওইখানে জলটা রয়ে যাচ্ছে। কোনো জল যদি যখন রয়ে যাচ্ছে, ড্রাই হচ্ছে না এবং অ্যাটমসফিয়ারে অক্সিজেন আছে, তখন কিন্তু করোশনটা খুব বেশি করে হবে ওই জায়গাটা, ক্রেভিসটাতে। তার মানে এরকম একটা আমরা অবজারভেশন আমরা দেখতে পারি। সাইকেলের দেখা যাবে, বাইসাইকেল, আমরা সিম্পল বাইসাইকেল যে ইউজ করি সেটা তো আর ঘরের মধ্যে রাখি না, আমরা বাইরেই রাখি, এবং দেখা যাবে আস্তে যত সময় যায় বাইসাইকেলটার কিন্তু বেশ কিছু লোকাল জায়গায় কিন্তু করোশনটা বেশি হয়। যেমন যেখানে যেখানে ফোল্ড আছে, এটা ক্রেভিস, এটাকে ক্রেভিস বলে। একটা ফোল্ড আছে, এখানে একটা ফোল্ড আছে, দেখা যাবে এইখানটায় বেশি। ঠিক আছে, আমরা এই যে এইটা দেখছি, যে বোল্টটা দেখছি, সেই বোল্টটা একটা কলার আছে, সেই কলারে ওই জায়গাগুলো করোশন বেশি হচ্ছে। যেমন সাইকেলের যেখানে যেখানে কর্নার আছে, যেখানে যেখানে ক্রেভিস আছে, সেখানে কিন্তু করোশন বেশি হয়ে বসে আছে। ঠিক আছে, এইটা একটা অদ্ভুত অবজারভেশন, এটা পরে বোঝাবো আমি যখন করোশনের আরও ভেতরে যাব, গ্যালভানিক করোশন বলে একটা করোশন হয়, সেটা যাব, তখন দেখব যে এটা কি হচ্ছে। এটা হচ্ছে এসির উইন্ডো, এসির ওপরে একটা জালি থাকে, একটা গ্রেটেড শিট থাকে, সেটা বেসিক্যালি বাইরে থেকে এয়ারটাকে নেবার, মানে এয়ারটাকে নিয়ে ভেতরটাকে যাতে কুল রাখে আর কি। ঠিক আছে, সেই এই যে জায়গাটা, এইখানটায় কিন্তু একটা অদ্ভুত করোশনে বসে আছে। ওপরে কিন্তু একটা সিম্পল আয়রন নেট লাগানো হয়েছে টেম্পোরারিলি, কিন্তু অ্যাকচুয়াল যে অ্যালুমিনিয়াম বেস ছিল, শিট, একটা শিট, পারফোরেটেড শিট ছিল, সেই শিটটা কিন্তু সাংঘাতিক করোশন হয়েছে। দেখা যাবে এই যে এই ফিন্সগুলো ছিল না, ভেতরে ভেতরে যে ফিন্সগুলো আছে, ওপরে কিন্তু একটা মাইল্ড স্টিলের রডের একটা ওইখানে আটকে রাখা হয়েছে যাতে কোনো বড় কিছু জীবজন্তু ঢুকে না যায়। কিন্তু ভেতরে দেখা যাবে এই যে দেখো এই 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 যে শিটটা, এই যে শিটটা আমি দেখাচ্ছি, এইখানে এইটা পুরোটাই গায়েব হয়ে গেছে, এটা পুরোটাই শেষ হয়ে গেছে। এটা কিন্তু করোশনের জন্যই হয়েছে। মাঝখানে একটা জায়গা, সেখানে কিন্তু কোনো শিট বেঁচে নেই, পুরোটাই শেষ হয়ে গেছে। এবং এটা হয়েছে কিন্তু জাস্ট 15-16 দিনের মধ্যে, এবং পরে আমি বোঝাবো কেন হয়েছিল। ঠিক আছে, যে আমাদের দরজায় যে বা হুক থাকে, ঠিক আছে, সেইটাও কিন্তু দেখব যেখানে যেখানে আমাদের ওইটা বারবার রগড়াচ্ছে সেখানটায় হচ্ছে। তার কারণ হচ্ছে ওইখানে রগড়ালে কী হয়, প্রথম কথা হচ্ছে পেনটা যেটা আছে সেটা চলে যাচ্ছে, আর দ্বিতীয় কথা হচ্ছে যতবার আমি রগড়াচ্ছি ততবারই কিন্তু একটা ইরোশন এফেক্ট দিচ্ছে। সেই ইরোশন এবং করোশন দুটো একসঙ্গে হচ্ছে, তাই জন্য ওই জায়গাগুলো কিন্তু বেশি আছে। আবার দেখা যাবে যেখানে যেখানে এজ আছে, যেখানে ক্রেভিস আছে, সেখানে করোশন হচ্ছে। এটা কিন্তু খুবই একটা নর্মাল অবজারভেশন। আমরা রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখি যে ওই যে রিভারগুলো পড়ে আছে, আজকালকার দিনে রিভার হচ্ছে প্লেন রিভার হয় না, এগুলো হচ্ছে রেইনফোর্স বারটাকে আমরা ছোট করে রিভার বলি। এই রিভারে দেখা যাবে যেখানে যেখানে লেখা আছে, এটা যদি ভালো করে আমি আমার স্ক্রল বারটা বা পয়েন্টারটাকে যদি দেখা যায়, যেখানে যেখানে লেখা আছে সে লেখার এজে মানে যেখানটা লেখাটা শুরু হয়েছে, লেখাটা পপ আপ করে আছে, তার ওখানে একটা ক্রেভিস তৈরি হয়েছে, সেখানে করোশন হয়ে বসে আছে। আবার দেখা যাবে যেখানে যেখানে রিব আছে, সেই রিবের ওই জায়গাগুলোতে বেশি করোশন হয়। করোশন সব জায়গাতে, কিন্তু ওই রিবের ওই জায়গাগুলোতে বেশি করোশন হয়েছে। আবার দেখা যাবে যে এইখানে দেখা যাক
কি হয়েছে, যে এখানে ওয়েল্ড হয়েছে, পাইপলাইনটা ওয়েল্ড হয়েছে, সেই পাইপলাইন ওয়েল্ড জোনে কিন্তু করোশন বেশি হয়ে বসে আছে। এগুলো সব আমরা দেখবো। আমরা শুধু এখন দেখাচ্ছি যে কি কি ধরনের আমরা অবজারভেশন হতে পারে, করোশন কোথায় কোথায় হতে পারে। মানে এর থেকে কমন করোশন এক্সাম্পল মনে হয় আমার কিছু নেই, আমার রাস্তায় যেতে যেতে আমরা দেখা যায়। ঠিক আছে, এইবারে আসছে একটা, এই পার্টিকুলার স্লাইডটা কিন্তু খুবই ডিস্টার্বিং ইন দ্য সেন্স, এরকম অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি শুধু বলছি অ্যাক্সিডেন্টের কথাটা, যেমন টাইটানিক জাহাজ ডুবে গেছিল, সিলভার ব্রিজ কোল্যাপস করে গেছিল, তারপরে পাইপ আলফা ডিজাস্টার হয়েছিল, তারপরে ভোপাল গ্যাস ট্র্যাজেডি 1984 ইন্ডিয়া, ঠিক আছে, আন্ধেরি ব্রিজ কোল্যাপস, বিশাখাপত্তনম গ্যাস লিক। আমি কয়েকটা এক্সাম্পল এখানে দেখিয়েছি। ঠিক আছে, একটা সাইট আছে করোশন ডক্টরস বলে, সেই সাইটটা কিন্তু দেখা যেতে পারে। এরকম আরও অনেক ইন্টারনেটে সার্চ মারা যেতে পারে, শুধু সার্চটা এরকম দিতে হবে মেজর অ্যাক্সিডেন্টস ডিউ টু করোশন, তখন দেখা যাবে এইসব এক্সাম্পলগুলো সব পপ আপ করবে। এবং প্রত্যেকটা মানে ওয়ান অফ দ্য মেজর রিজনস ফর দিস ডিজাস্টার্স বেসিক্যালি করোশন। তার মানে বোঝা যাচ্ছে যে এবং অদ্ভুত, কেউ বুঝতেও পারেনি যে ওটা ভেঙে যাবে। যেমন ব্রিজটা কেউ বুঝতেই পারেনি যে ভেঙে যেতে পারে, কারণ করোশন এমন একটা জায়গায় হয় যেটা আমাদের চোখের সামনে অনেক সময় হয় না। বেশ কিছু সময় করোশন চোখের সামনে হয়, কিন্তু এমন কিছু কিছু অদৃশ্য হয়ে থাকে এবং সে দানবের মতো হঠাৎ করে সে তার অ্যাকশন দেখায়, এবং ওয়ান ফাইন ডে, ওয়ান ফাইন মোমেন্ট, মানে ব্রিজ উইল কোল্যাপস। ঠিক আছে, সেরকম গ্যাস লিক, ভোপাল গ্যাস লিক, বিশাখাপত্তনম গ্যাস লিক, ওটা করোশন হচ্ছে ওয়ান অফ দ্য মেজর রিজনস। সো আমি শুধু অ্যাক্সিডেন্টটা দেখাতে চাইলাম যে করোশন শুধু এমনি সিম্পল একটা রাস্তায় রিভার পড়ে রয়েছে সেই করোশন হয়ে গেল, আমি কেয়ার নিলাম না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন এফেক্ট তৈরি করে যেটা কিন্তু আমাদের কাছে খুবই বেদনাদায়ক হয়ে ওঠে। যেমন ভোপাল গ্যাস ট্র্যাজেডি, এখনও তার এফেক্টটা আমরা বয়ে বেড়াচ্ছি। ঠিক আছে, এবং এটা ওই রাত্রেবেলায় যে রাত্রে হয়েছিল, সেই রাত্রে যে কী যে সাংঘাতিক পরিস্থিতি হয়েছিল ওই শহরটার, তা তোমরা নিউজ পেপার দেখলেও বুঝতে পারবে, ইউটিউবে ভিডিও আছে, ইউটিউবে ভিডিও খুলে দেখো কি অবস্থা হয়েছিল। এর ওপর একটা মুভিও হয়েছে, ঠিক আছে, হিন্দি মুভি হয়েছে। ঠিক আছে, এইবারে আসা যাক যে আমরা দেখলাম যে কি হতে পারে। করোশন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, করোশনের জন্য মেজর অ্যাক্সিডেন্ট হতে পারে। এবারে দেখা যাক কস্ট অফ করোশন। কস্ট অফ করোশন মানে হচ্ছে যে আমাদের করোশনের খরচাপাতি কীরকম হবে, তার জন্য আমাদের কি ব্যয় করতে হবে। প্রথমে এই যে পাই চার্টটা দেখা যাক, এই পাই চার্টটা কিন্তু অদ্ভুত দেখাচ্ছে যে কীরকম ধরনের করোশন হয়। এই যে করোশনটা আমরা দেখছি, সেই করোশনটাকে ডিভাইড করা হয়েছে। প্রথম হচ্ছে যে সার্ভিস সেক্টরে 79%, এগ্রিকালচার সেকশনে 1%, ইন্ডাস্ট্রি সেকশনে 20%, এরকম করে করোশন কস্টটাকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। ইন্ডিয়াতে কীরকম, অলমোস্ট 57% সার্ভিস, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, এগুলো সব হচ্ছে বিভিন্ন রকমভাবে আমাদের করোশন কস্টটা ডিস্ট্রিবিউট হয়ে বসে আছে। ঠিক আছে, তার মানে আমি বিভিন্ন আদার কান্ট্রিজে কীভাবে ডিস্ট্রিবিউট হয় সেটা দেখা যাচ্ছে। এবং আরেকটা জিনিস, যে এইখানে যে কস্ট অফ করোশন যদি দেখি, এই যে 1%, 6.1%, এটা হচ্ছে যে কস্ট অফ করোশন কত পার্সেন্ট এগ্রিকালচারে থাকে, কত পার্সেন্ট ইন্ডাস্ট্রিতে থাকে, কত পার্সেন্ট সার্ভিসেস থাকে, এইগুলো একটা মাপ দেখাচ্ছে। এবার এইখানে দেখা যায় কস্ট অফ করোশন মেটেরিয়াল, এনার্জি, ইকোনমি, হিউম্যান লাইফ সেফটি। একটা ব্রিজ ভেঙে গেল, মানুষ মরে গেল, সেটা শুধু মানুষ মরে গেল নয় তো, তার উপর হয়তো আরও একটা ফ্যামিলি জড়িয়ে আছে, সেই ফ্যামিলিও সাংঘাতিকভাবে এফেক্টেড হলো। ঠিক আছে, এবং এইগুলো যখন হবে, একটা ব্রিজ ভেঙে গেল, দুটো কানেক্টিভিটি চলে গেল, একটা প্ল্যান্ট নষ্ট হয়ে গেল, সেই প্ল্যান্টটা আবার তৈরি করতে অনেক বেশি সময় লাগলো, শাটডাউন হলো, লস অফ এফিসিয়েন্সি হলো। করোশন হলে যেমন আমার ইলেকট্রনিক সার্কিট বোর্ডে করোশন হচ্ছে, সেই করোশনের সময় কি হচ্ছে, তার কন্ডাক্টিভিটি কমে যাচ্ছে, সার্কিট বোর্ডের এফিসিয়েন্সি কমে যাচ্ছে, তার মানে লস অফ এফিসিয়েন্সি হলো। লস অফ প্রোডাক্ট, অফকোর্স লস অফ প্রোডাক্ট। আমি যখনই করোশন হতে হতে একটা সময় দেখা যাবে পাইপলাইনে এত থিন হয়ে গেছে, ভেঙে গেল, ফেটে গিয়ে সেই পাইপলাইনটাকে আমাদের বদলাতে হবে। ঠিক আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে যেমন হিট এক্সচেঞ্জারে কি হয়, আমরা স্টিম ইউজ করি, সেই স্টিমে একটা কোনো প্ল্যান্টে একটা গ্যাস তৈরি হচ্ছে, হট গ্যাস আসছে, সেই হট গ্যাস থেকে আমরা তার হিটটাকে আমরা স্টোর করব। কোথায় স্টোর করি, আমরা স্টিমের মধ্যে স্টোর করি। সেই স্টিমের মধ্যে যখন স্টোর করব, একটা পাইপলাইন থাকবে, সেই পাইপলাইনের মধ্যে দিয়ে স্টিম যাবে এবং গ্যাসটা, গরম গ্যাসটা ওই পাইপলাইনের থ্রু দিয়ে যাবে। একটা স্ট্যাক অফ পাইপলাইন থাকে, সেই যখন যাবে তখন ওই পাইপলাইনের মধ্যে স্টিমটাও গরম হবে।
গরম হওয়ার সময় ওই স্টিমটা কী করবে, ওই হিটটা নিয়ে নেবে। ওই পাইপলাইনগুলো হাই প্রেশারে থাকে, হাই প্রেশার হাই টেম্পারেচার, স্টিমটার টেম্পারেচারও বেশি থাকে। ওই পাইপলাইনটা করোশন হতে হতে ওখানে বেসিক্যালি করোশন হয় অক্সিডেশন মোডে, ঠিক আছে। তখন ওই দেখা যাবে একটা সময় কী হবে, পাইপলাইনটা থিন হবে, থিন করতে করতে একটা সময় ফেটে যাবে। ফেটে যাওয়ার সময় একটা অ্যাপিয়ারেন্স দেখা যায়, সেটাকে বলো ওই মাছের মুখের মতো হয়, ফিশ মাউথ অ্যাপিয়ারেন্স হয়। যদি ফেটে যায়, একটা পাইপলাইন যদি ফেটে যায়, যে স্প্লিন্টারগুলো তৈরি হবে সেগুলো কিন্তু বুলেটের মতো আশেপাশের পাইপলাইনগুলোকেও ফুটো করতে থাকবে। আর একবার হয়ে গেলে সেটাকে কিন্তু আর অপারেট করা যায় না, বন্ধ করতে হয়। বন্ধ করে পুরো প্ল্যান্টটাকে রেডি করতে হয় আবার, এবং তার জন্য প্রথমে কি করতে হয়, পুরো প্ল্যান্টটাকে ঠান্ডা করতে হয়, কারণ ওই টেম্পারেচার প্রায় 900 ডিগ্রি 1000 ডিগ্রিতে থাকে। প্ল্যান্টটাকে প্রথমে ঠান্ডা করতে হয়, ঠান্ডা করার জন্য সময় লাগে, তারপরে ওই পাইপলাইনে পুরো শেডটাকে বদলাতে হয়, এবং পাইপলাইনের স্ট্যাক, যেমন একটা এক্সচেঞ্জার হতে পারে 30 by 30 ফিট একটা রুম ধরা যেতে পারে, সেরকম রুমে একটা পাইপলাইন স্ট্যাক রয়েছে। সেই পাইপলাইনে ছোটো ছোটো পাইপলাইনের স্ট্যাক, সেখান দিয়ে সেটা হচ্ছে এক্সচেঞ্জার, হিট এক্সচেঞ্জার হিসেবে কাজ করে। সেখানে যদি পাইপলাইনটা ফেটে যায় তাহলে কী হবে, পুরো জায়গাটা পাবে। এবং তার জন্য কিন্তু আমার ওয়েটিং পিরিয়ডও রয়েছে, কারণ কোম্পানির পক্ষে অনেকটা লস তাকে বিয়ার করতে হচ্ছে। কন্টামিনেশন ইজ এ বিগ প্রবলেম। যদি আমার করোশন, যেমন ভোপাল গ্যাস ট্র্যাজেডি, করোশনের জন্য পাইপটা ফেটে গিয়ে গ্যাস বেরিয়ে গেল, কিন্তু গ্যাসটা যে সাংঘাতিক, সেই গ্যাসটা যে একটা প্রায় 10,000 লোককে মেরে দিল, এর থেকে বড় কন্টামিনেশনের এক্সাম্পল আর হতে পারে না। কন্টামিনেশন আরও কীরমভাবে হতে পারে, আমার একটা সিওয়েজ পাইপ আছে, সেই সিওয়েজ পাইপটা ফেটে গেল করোশনের জন্য, তারপর ওই সিওয়েজের ওই জলটা, নোংরা জলটা কিন্তু মিশবে, মেশার পরে কি হবে, সেটা আমাদের গ্রাউন্ড ওয়াটারের সঙ্গে মিশবে, সেটা বাইরে আসবে, সেটাও কিন্তু কন্টামিনেটেড হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যদি দেখা যায় যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সেখানে যদি করোশনের জন্য কোনো প্রবলেম হয়, সেই জলটা কিন্তু তেজস্ক্রিয়তা আছে, রেডিও অ্যাক্টিভিটি আছে, সেটাও কিন্তু আমাদের চারপাশে ক্ষতি করতে পারে। তার মানে কন্টামিনেশন ইজ এ প্রবলেম। এনভায়রনমেন্টাল এফেক্ট ইজ এ বিগ প্রবলেম। আজকালকার দিনে সাস্টেনেবিলিটি ইজ এ বিগ ইস্যু, সেটাও কিন্তু খুব ম্যাটার করে। এবং দেখা যাচ্ছে যে অ্যানুয়াল গ্লোবাল কস্ট অফ করোশন $2.5 ট্রিলিয়ন US ডলার। ভাবা যায়, একটা হিমঙ্গাস অ্যামাউন্ট, 3 to 4% অফ গ্লোবাল জিডিপি। ইন্ডিয়াতে হচ্ছে প্রায় $100 বিলিয়ন, এবং সেটা 5 to 7% জিডিপি অফ ইন্ডিয়া। তার মানে বোঝা যাচ্ছে কতটা লস। এবং আমি যদি একটু অ্যামাউন্টের দিক থেকে ধরি, পয়সার দিক থেকে দেখি, আমি বলতে চাইছি 5-6 বছর আগেকার ডেটা, ইন্ডিয়ার মানে এর জন্য করোশন অডিট করতে হয়, ইন্ডিয়ার অডিট যতটুকু হয়েছে তাতে দেখা গেছে যে ইন্ডিয়ার লস অফ মানি হচ্ছে 6 লাখ crore রুপিস। এটা ছোট মানি নয়, অনেক বড় মানি। এবং দেখা যায় যে দু ধরনের হতে পারে, একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট প্রবলেম। ডিরেক্ট হচ্ছে ডেফিনেটলি একটা ব্রিজ ভেঙে গেল, সেই ব্রিজের মেটেরিয়াল লস হলো, সব কিছু। ইনডিরেক্ট লসটা কীরকম, যে ব্রিজটা কাজ কি, কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটিটা চলে গেল, লোকজনের রোজগারের পথটা চলে গেল। রোজগার হবে, কিন্তু ওই নদীটা পেরিয়ে করতে হবে, কিন্তু সময় যাবে অনেক বেশি, সময়ের দাম অনেক। ফলে সেই লোকটাকে আসতে হবে, যেতে হবে, যার যে সময়টা ব্যয় করতে হবে, কিন্তু সেই ব্রিজটা তৈরি করার জন্য আমার প্রচুর লোক লাগবে, আবার মেটেরিয়াল লাগবে, এগুলো হচ্ছে। এবং তার জন্য কি হবে, একটা প্ল্যান ভেঙে গেল, প্ল্যান নষ্ট হয়ে গেল, সেই প্ল্যানটা শাটডাউন হলো। শাটডাউন হলে কিন্তু আমার প্রোডাক্টিভিটি তো আসছে না, বানাবো ঠিক আছে বানছি, কিন্তু প্রোডাক্টিভিটি তো শেষ হয়ে গেল, আমার বন্ধ হয়ে গেল সেই কিছুক্ষণের জন্য। কাজেই আমার কি হচ্ছে, লস অফ লাইভস হচ্ছে, লস অফ ইকোনমি, মানি, এগুলো হচ্ছে। তা কস্ট অফ করোশনটাও কিন্তু সাংঘাতিক পরিমাণে জড়িয়ে আছে, ওতপ্রোতভাবে জড়িয়ে আছে করোশনের সঙ্গে, ঠিক আছে। তার মানে আমরা দেখলাম যে করোশনটা সত্যিই জানার একটা চেষ্টা আমাদের করতে হবে। এবং যদি না জানি, এই যে এত বড় একটা ঘটনা ঘটে চলেছে চারিপাশে, সেটা আমরা জানবো না, জানতে হবে। এবং যদি জানি, তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারবো। আমরা কিন্তু ওই যে একটা প্রোটেকশনের একটা ব্যবস্থা করতে পারবো, যাতে ওই রকম বড় অ্যাক্সিডেন্ট না হয়, ঠিক আছে। সেটা তো আমাদের করতে হবে, এবং সেইটাই আমরা এই 60খানা লেকচারের মাধ্যমে আমরা করার চেষ্টা করব, ঠিক আছে। তা আজকে যেটা আমরা করলাম, শুধু দেখালাম যে কোথায় কোথায় করোশন হতে পারে, কীরকম দেখতে হতে পারে, এবং তার জন্য ইকোনমিক লসটা কীরকম হয়, অ্যাক্সিডেন্ট কিভাবে হয়, এবং আমরা বুঝলাম যে করোশন বোঝার একটা প্রয়োজনীয়তা আমাদের রয়েছে। ধন্যবাদ।